সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেলে বড় সুখবর নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি বিএসএফ গোলাগুলি। অপরদিকে রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। এবং সবশেষে থাকছে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন মাত্র 4 লাখ, নেপথ্যে যে কারণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেলে বড় সুখবর নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য। নবম পে স্কেল বাস্তবায়নে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা রাখার পরিকল্পনা করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই শ্রেণীর কর্মীদের তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেলের প্রথম ধাপ কার্যকর হতে পারে। প্রথম পর্যায়ে সরকারি চাকরিজীবীরা বিদ্যমান মূল বেতনের উপর অতিরিক্ত 50% সমন্বিত বেতন পেতে পারেন। এরপর পরবর্তী অর্থবছরের দ্বিতীয় ধাপে আরও সমপরিমাণ সমন্বয় যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে 2 বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, ঝুঁটি ভাতা ও বিশেষ প্রণোদনা সহ অন্যান্য আর্থিক সুবিধা একসাথে চালু হচ্ছে না। সংশ্লিষ্ট কমিটির সুপারিশ অনুযায়ী এসব সুবিধা 2028-29 অর্থবছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে। এর আগ পর্যন্ত বিদ্যমান ভাতা ও সুবিধা বহাল থাকবে। অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, একবারে সব সুবিধা চালু করলে সরকারের উপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই রাজস্ব পরিস্থিতি ও বাজেট সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ মনে করেন, কয়েক ধাপে বেতন বৃদ্ধি বাস্তবসম্মত পদক্ষেপ। তার ভাষ্য, সাম্প্রতিক বছরগুলিতে উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কিন্তু সেই তুলনায় বেতন বৃদ্ধি হয়নি। অন্যদিকে অর্থনীতি বিশ্লেষক ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় নবম পে স্কেল সময়োপযোগী সিদ্ধান্ত। তবে সরকারের আর্থিক সক্ষমতা মাথায় রেখে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা একটি কৌশলগত উদ্যোগ। জানা গেছে, নতুন পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডার ছাড়াও শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগীয় কর্মচারী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। একই সাথে স্বায়ত্তশাসিত ও অর্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সমন্বিত নির্দেশনা আসতে পারে। এছাড়া বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনতে বিশেষ সুপারিশ থাকতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এদিকে পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে 100% পর্যন্ত পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। 20,000 টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন বলে জানা গেছে। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি বিএসএফ গোলাগুলি। বাংলাদেশ ভারত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে বাংলাদেশি কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তবে এ ধরনের কোনো ঘটনার অস্তিত্ব নেই বলে দাবি করেছে বিএসএফ। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার 19 মে বাংলাদেশি অন্তত 6টি সংবাদ মাধ্যমে সোনাহাট সীমান্ত এলাকায় 2 বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের খবর প্রকাশ করা হয়। কিন্তু বিএসএফের এক সূত্র এই প্রতিবেদনকে পুরোপুরি ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। প্রকাশিত খবরগুলিতে বলা হয়, সোমবার 18 মে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনাহাট সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ গুলি চালালে বিজিবিও পাল্টা গুলি চালায়। বিষয়টি নিয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের একটি বিজ্ঞপ্তির উদ্ধৃতিও সংবাদ মাধ্যমগুলিতে উল্লেখ করা হয়। তবে বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়া টুডে ডিজিটালকে বলেন, সীমান্তে এমন কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। তার ভাষায়, বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে এমন কিছু ঘটেনি। সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিএসএফ নিয়মিত দায়িত্ব পালন করছে। তিনি অভিযোগ করেন, একদিন খবর প্রকাশ করা হয়, আবার পরদিন তা অস্বীকার করা হয়। এ ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ভারত সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার, যা ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত। এটি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য জুড়ে বিস্তৃত। এই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মানব পাচার রোধে বিএসএফ দায়িত্ব পালন করে। এ ঘটনার খবর এমন সময় সামনে এলো যখন সীমান্ত এলাকায় অনুপ্রবেশ বিরোধী অভিযান ও কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয় রাজ্যগুলিতে নতুন তৎপরতা দেখা যাচ্ছে। অপরদিকে রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, মূল ঘাতক স্বামীকে পালিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় দিতেই ভিতর থেকে ফ্ল্যাটের দরজা খোলেননি স্ত্রী স্বপ্না। স্বামী জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেবল তিনি দরজা খোলেন। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএন নজরুল ইসলাম এসব তথ্য দেন। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রামিসার মা যখন দরজায় নক করছিলেন তখন ভিতর থেকেই হত্যাকাণ্ডটি ঘটানো হচ্ছিল। মূল আসামি জাকির যেন পালাতে পারে সেই সুযোগ করে দিতেই স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। জাকির জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পরই স্বপ্না দরজা খোলেন। সে নিজে এই হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। পুলিশের ধারণা, প্রতিবেশীর বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়ে জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মস্তক ও হাত কেটে ফেলা হয়েছিল। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতত্ত্ব ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সোহেল রানা ও স্বপ্না নাটোরের সিংড়া থানার নিমাকোদ্দা 14 গ্রাম এলাকার বাসিন্দা। নিহতের পরিবার মুন্সিগঞ্জের সিরাজিত খান থেকে এসে একই ভবনে বসবাস করছিল। ঘটনার পরপরই তথ্য প্রযুক্তির সাহায্যে প্রথমে মূল আসামি স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করে পরে স্বপ্নার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেলকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোড়া এবং শিশুটির বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এর আগে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির যুগান্তরকে বলেন, পাশের ফ্ল্যাটেই থাকত ঘাতক মাদকাসক্ত সোহেল। 2 ফ্ল্যাটের মাঝখানে ফাঁকা জায়গা থেকে সোহেল শিশুটিকে টেনে রুমের মধ্যে নিয়ে যায়, পরে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে। আমাদের ধারণা, ধর্ষণ করে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদিকে বুধবার আদালতে আসামিদের হাজির করে সোহেল রানার জবানবন্দি রেকর্ড করে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার 20 মে আসামিদের আদালতে হাজির করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক 2টি আবেদন করেন মামলার তদন্তকারী অধিকারী এবং পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান। আবেদনে বলা হয়, ভুক্তভোগী শিশু রামিসা গত 19 মে সকাল 9:30টার সময় ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের ফ্ল্যাটের রুমের ভিতরে নিয়ে যান। ওই দিন সকাল 10:30টার সময় তাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকলে এক পর্যায়ে আসামির রুমের সামনে তার জুতো দেখতে পান স্বজনেরা। ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা মা ও অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। সেখানে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথাটি রুমের ভিতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান তারা। আসামি স্বপ্না আক্তার সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেলে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার স্বামী মোহাম্মদ সোহেল রানা রামিসাকে বাথরুমের ভিতরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে এবং গলা কেটে হত্যা করে। এছাড়া শিশুটির 2 হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। পরে মাথা বালতির মধ্যে রাখা হয়। এরপর রুমের জানালার গ্রিল কেটে আসামি সোহেল রানা পালিয়ে যান। পরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে আসামি সোহেল রানাকে গ্রেফতার করে থানায় এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার স্বীকার করেন।
এবং সবশেষে থাকছে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন মাত্র 4 লাখ। নেপথ্যে যে কারণ, কার্যক্রম শুরুর মাত্র 3 বছর না পেরোতেই অনেকটা স্থবির হয়ে পড়েছে সর্বজনীন পেনশন কার্যক্রম। বাংলাদেশে রাষ্ট্রীয় উদ্যোগে নেওয়া গুরুত্বপূর্ণ এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। 7 কোটি গ্রাহকের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা সর্বজনীন পেনশন কার্যক্রমে এখন পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা 4 লাখেরও কম। খবর বিবিসি বাংলার। শুরু থেকেই আস্থাহীনতা, বিতর্ক এবং নানা গোষ্ঠীর আপত্তির কারণে বাধার মুখে পড়া এই উদ্যোগ রাজনৈতিক পট পরিবর্তনের পর চূড়ান্ত সংকটে রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই কর্মসূচি থাকবে কিনা, জমা হওয়া অর্থ ফেরত পাওয়া যাবে কিনা, এমন নানা অনিশ্চয়তার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি নিবন্ধনকারীর সংখ্যা। এমনকি দীর্ঘদিন ধরে অর্থ জমা দেওয়াও বন্ধ রেখেছেন পুরনো নিবন্ধনকারীদের অনেকে। শুরুর দিকে এই কর্মসূচিতে যুক্ত হলেও এক পর্যায়ে মাসিক কিস্তি দেওয়া বন্ধ করে দেন বেসরকারি চাকরিজীবী মাঝারুল ইসলাম। তিনি বলেন, ব্যাংকের দুর্দশার গল্প প্রতিদিন শুনি, সব টাকা নাকি গায়েব। ভবিষ্যতের কথা ভেবে শুরুতে যুক্ত হয়েছিলাম, কিন্তু রাজনীতি নিয়ে যত নাটকীয়তা শুরু হলো তাতে আর ভরসা পাইনি। তার মতো অনেকেই পেনশন স্কিমে অর্থ জমা দেওয়া আপাতত বন্ধ রেখেছেন, তবে শঙ্কা নিয়েও কিস্তি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কেউ কেউ। বেসরকারি চাকরিজীবী আরেফিন শাকিল বলেন, একদম শুরু থেকে মাসিক টাকা জমা দিচ্ছি, এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি। সরকার পরিবর্তনের পর কি হবে এটা নিয়ে একটু উৎকণ্ঠা ছিল। এই সরকার কার্যক্রমটি চালিয়ে নেবে, আমরা বিশ্বাস রাখতে চাই। সম্প্রতি এই কার্যক্রম নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা এসেছে, যদিও অর্থনীতিবিদ এবং গবেষকেরা বলছেন সাধারণ গ্রাহকদের আস্থা ফেরাতে না পারলে সর্বজনীন পেনশন কার্যক্রমের সফলতা অর্জন সম্ভব নয়। পেনশন কার্যক্রমের বর্তমান পরিস্থিতি। আওয়ামী লীগ সরকারের আমলে 2023 সালের অগস্টে সর্বজনীন পেনশন কার্যক্রম যখন শুরু হয় তখনই নিয়ে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে বেসরকারি খাতে কর্মরতদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছিল সরকারের এই কর্মসূচি। তবে অনিশ্চয়তা এবং আর্থিক লেনদেনের নানা বিষয়ে স্পষ্ট ধারণা না পাওয়ায় এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহ কখনোই দেখা যায়নি। এক পর্যায়ে সরকারি চাকরিজীবীদের যোগ দেওয়ার বাধ্যবাধকতা রেখে সর্বজনীন পেনশন কার্যক্রমে একটি স্কিম চালু করার পর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনেও নামতে দেখা গেছে অনেককে। ওই সময় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মবিরতিও ঘোষণা করেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সময়েও এই কার্যক্রম সচল থাকলেও এর অগ্রগতি ছিল সামান্যই। জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত 3,77,545 জন এই কার্যক্রমে নিবন্ধন করেছেন। এই সময়ে প্রায় 255.70 কোটি টাকা সর্বজনীন পেনশন ফান্ডে জমা হয়েছে, আর লভ্যাংশ সহ মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 279.74 কোটি টাকা। দেশের বিপুল জনগোষ্ঠীর সামাজিক এবং আর্থিক সুরক্ষা নিশ্চিতের উদ্দেশ্যে নেওয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পরিকল্পনা আসলে কতটা এগিয়েছে এই সংখ্যাই তার ইঙ্গিত দেয়। এমন প্রেক্ষাপটে নতুন সরকার এই কার্যক্রম এগিয়ে নেবে কিনা এমন প্রশ্নই ঘুরে ফিরে সামনে আসছে। সম্প্রতি এ নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা এসেছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষকে এই কার্যক্রমকে দীর্ঘমেয়াদে টেকসই এবং জনপ্রিয় করে তুলতে সব ধরনের কার্যক্রম হাতে নেওয়ার নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান বলছেন, দেশের ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে সামাজিক নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করে তোলার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, 2030 সালের মধ্যে দেশের অন্তত 4 কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে এই পেনশনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া নতুন পেনশন স্কিম চালু করা, নমিনিদের জন্য আজীবন পেনশনের ব্যবস্থা করা এবং সরকারি বা বেসরকারি পর্যায়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের এই কর্মসূচির আওতায় আনার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। ঋণ নিচ্ছে পেনশন কর্তৃপক্ষ। পেনশন নিয়ে নানা আলোচনার মধ্যেই সম্প্রতি এই কার্যক্রম চাঙা করতে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির কাছ থেকে 10 কোটি মার্কিন ডলার বা প্রায় 1227 কোটি টাকার ঋণ নেওয়ার সিদ্ধান্ত বেশ কৌতূহল জন্মেছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পেনশন ব্যবস্থার প্রশাসনিক আধুনিকায়ন, আইটি অবকাঠামো মজবুত করা এবং এই বিশাল তহবিল পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যেই এই অর্থ ব্যয় হবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান বলছেন, অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা এবং সেবার পরিধি বাড়াতে সর্বজনীন পেনশন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। এছাড়া এই ফান্ডে জমা হওয়া অর্থ বিনিয়োগের ক্ষেত্রে পরামর্শক নিয়োগ এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চায় পেনশন কর্তৃপক্ষ।
শেখ কামরুল হাসান বলেন, আমাদের কিছু বিষয়ে কনসালটেন্ট দরকার। আমরা এখন বাংলাদেশ ব্যাংকের বন্ডে বিনিয়োগ করছি, কিন্তু একমাত্র বন্ডে বিনিয়োগ করাই তো লাভজনক নয়। এই বিষয়গুলো একজন ভালো কনসালটেন্টের মাধ্যমে আমরা জানতে পারব। এখানেও অর্থ প্রয়োজন। তবে এই ঋণ কেবল অবকাঠামো উন্নয়ন বা প্রচারণায় ব্যয় করা হলে সেটি দীর্ঘমেয়াদে বোঝা হতে পারে বলেই মনে করেন অর্থনীতিবিদদের অনেকে। তারা বলছেন, ভারত এবং চীনের মতো বিশ্বের অনেক দেশই পেনশন কার্যক্রমে বিদেশি সহায়তা নিয়ে পেনশন ফান্ড ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনেছে। অন্যদিকে চিলির মতো অনেক দেশই এই কার্যক্রমকে পুরোপুরি বেসরকারি খাতের উপর ছেড়ে দিয়ে বিপাকে পড়ার ঘটনাও রয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এর সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলছেন, বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হল সাধারণ মানুষের টাকা যেন নিরাপদ এবং লাভজনক খাতে বিনিয়োগ হয়। তিনি বলেন, ঋণের ধরন বা মডেলটা কিভাবে ভাবা হচ্ছে সেটি বিস্তারিত না জেনে বলা কঠিন। তবে পেনশন কর্তৃপক্ষে কারা থাকবেন, ওই মানুষগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা, এই বিষয়গুলোই বেশি জরুরি বলে মনে করেন। আস্থা ফেরানোই মূল চ্যালেঞ্জ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বা বিবিএস-এর তথ্য অনুযায়ী দেশে 15 থেকে 64 বছর বয়সী মানুষের সংখ্যা 11 কোটিরও বেশি। এই মানুষগুলোই মূলত কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে বিবেচিত। এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে পেনশন কার্যক্রমের 4টি স্কিমের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল সর্বজনীন পেনশন কার্যক্রম, যেখানে আস্থার সংকটই শুরু থেকে মূল সমস্যা হিসেবে সামনে আসছে বলে মনে করেন বিশ্লেষকেরা। সর্বজনীন পেনশন কার্যক্রমের সফলতা এবং ব্যর্থতার বিষয়টি সাধারণ মানুষের আস্থার উপরই নির্ভর করছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল হক। তিনি বলছেন, রাষ্ট্র যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারে তবেই এই কর্মসূচি হিসেবে সফল হবে। এক্ষেত্রে স্পষ্ট নীতিমালা থাকাও জরুরি বলে মনে করেন তৌহিদুল হক। তিনি বলেন, পেনশন ফান্ডের টাকা কি সরকার তার বাজেট ঘাটতি মেটাতে খরচ করবে নাকি লাভজনক কোনো ক্ষেত্রে বিনিয়োগ করবে? এই প্রশ্নগুলোর উত্তর না থাকলে অতীতের মতো ভবিষ্যতেও ফলাফল একই হবে। এই কর্মসূচির ধারাবাহিকতা নিয়ে মানুষের মধ্যে যে প্রশ্ন বা উদ্বেগ রয়েছে সেটি ঠিক করার পরামর্শ দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। তিনি বলছেন, অতীতে সবকিছু যেভাবে দলীয়করণের মধ্যে চলে গিয়েছিল, তখন এটা যে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং টিকে থাকবে সেটার উপরই মানুষের বিশ্বাস ছিল না। মুস্তাফিজুর রহমান আরও বলেন, সর্বজনীন পেনশন কার্যক্রম সফল করতে হলে বিনিয়োগ, অর্থ লেনদেন সব ক্ষেত্রে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। তিনি বলেন, টাকা রেখে ফেরত পাবেন এই নিশ্চয়তা জরুরি। পেনশন কর্তৃপক্ষের দায়িত্বে যারা থাকবে তাদের গ্রহণযোগ্যতা, তাদের কাজ করার স্বাধীনতা, এগুলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।